আস্তে আস্তে ঠিক আছে। এখন 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 হচ্ছে আমাদের ঠিক আছে। আমি খুবই দুঃখিত যে হচ্ছে তোমাদের হচ্ছে এই অবস্থা করার জন্য, এরকম হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। তো আশা করি এখন ঠিক আছে, সব ঠিক আছে। আজকে আমরা দুর্দান্ত একটা ক্লাস নিব। আমি আসলে জানি না আমার কপাল খারাপ নাকি কি, আমার সবসময় কোনো না কোনো ঝামেলা হয়। হ্যাঁ, মেবি হচ্ছে প্রকৃতি হচ্ছে আমার সাথে এরকম করে, কিছু করার নাই। আমরা চেষ্টা করবো ভালোভাবে হচ্ছে ক্লাসটা শেষ করে দেবো। তো আজকে দুর্দান্ত একটা ক্লাস হবে, আমরা অধ্যায়ভিত্তিক ক্লাস করাবো। তো সবাই জয়েন হয়ে যাও। যারা জয়েন না হয়েছে তাদেরকে হচ্ছে তোমরা এক করে দাও। তোমরা হচ্ছে থ্যাংক ইউ যারা হচ্ছে জয়েন হয়েছো। তোমরা সবাইকে বলবো তোমরা হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিবা, কারণ অনেকে হয়তো আসছে 8টার সময় পায় নাই। তো তারা হয়তো ভাবছে যে ক্লাস হবে না বা লাইভটা একটু সমস্যা হয়েছিল, এই জন্য হচ্ছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ঠিক আছে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিব। সো ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছো। তোমরা যারা হচ্ছে যুক্ত হয়েছো, ওয়ালাইকুম সালাম। অনেক জেনিফা ফাহমিদ আলী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তোমরা যারা যুক্ত হয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে হচ্ছে চেষ্টা করব প্রথম অধ্যায়ের সিকিউ এমসিকিউ সহ যা আছে এ টু জেড একদম বেসিক থেকে সবটুকু পড়ার জন্য। সো আমরা আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাব। তোমরা হচ্ছে যারা জয়েন হয়েছো তারা একটু আমাকে কনফার্ম করো যে তোমরা সবাই হচ্ছে অলরেডি লাইভটা শেয়ার করে দিছো। সো ঠিক আছে, সো যারা জয়েন হয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে হচ্ছে আমি যদি একটু লাইভটা আমিও শেয়ার করে দেই তাহলে হয়তো ভালো হবে। অনেকেই হয়তো হচ্ছে এ করতে পারো নাই। ঠিক আছে, আমি আমার প্রোফাইলও শেয়ার করে দিলাম, গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। তোমরা তোমাদের কলেজের গ্রুপগুলোতে হচ্ছে শেয়ার করে দাও। ঠিক আছে, কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিব। থ্যাংক ইউ যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে, সবাইকে একটা অনুরোধ করব, তোমরা ক্লাসটা হচ্ছে শেয়ার করে দিবা। আর ক্যাপশনে দেখবা যে আমরা অলরেডি পিডিএফ এর লিংক দিয়ে দিছি। সো আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। সো আমরা একদম ক্লাসে চলে যাবো আজকে, আর বেশি দেরি করবো না। ঠিক আছে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। দেখো, তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে হচ্ছে তোমাদেরকে টপিক আকারে এইভাবে সাজেশনটা দিব, এইভাবে হচ্ছে প্রত্যেকটা অধ্যায় সাজেশন দিব। তারপর হচ্ছে আমরা কি করব, তারপর হচ্ছে আমরা এইভাবে তোমাদেরকে হচ্ছে দেখা গেছে যে অধ্যায় ভিত্তিক। ঠিক আছে, এই অধ্যায় ভিত্তিক এই যেভাবে হচ্ছে সৃজনশীল পাবা, তোমরা সৃজনশীল পাবা, শুধু সৃজনশীল না এমসিকিউ পাবা। ঠিক আছে, এমসিকিউ পাবা, এমসিকিউ পাবা, কোনো সমস্যা নাই। আর জ্ঞানের জন্য দেখো আমরা এইভাবে দিব। হ্যাঁ, জ্ঞানের জন্য আমরা এইভাবে দিব। দেখো এটা কিন্তু দুর্দান্ত, আগে দিয়ে নাই কখনো, এটা আগে দিয়ে নাই। এই জ্ঞানের জন্য তোমরা এইভাবে পাবা, জ্ঞানমূলক প্রশ্নের জন্য এখান থেকে এমসিকিউ গুলো আসবে। ঠিক আছে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে, ক্লাসে চলে যাচ্ছি। সো যারা যুক্ত হয়েছে সবাইকে অনুরোধ করব ক্লাসটা একটু শেয়ার করে দাও, ক্লাসটা একটু তোমরা সবাই শেয়ার করে দাও। থ্যাংক ইউ। আমরা শুরু করলাম। যারা শেয়ার দিছো তারা কমেন্ট একটু জানাও তো যে আমি শেয়ার দিছি, ডান, শেয়ারটা। ঠিক আছে, দেখো তো এই জায়গা থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা শুরুতে হচ্ছে আমরা একটু সাজেশনটা একটু দেখে নিই। সাজেশনটা দেখে নিই, অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নিই। তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা দেখলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা আর হচ্ছে অর্থ ব্যবস্থা, এইগুলো পড়লে কিন্তু হবে, আর বাকি কিছু দরকার নেই। তুমি যদি এখান থেকে 100% কমন পেতে চাও তাহলে উৎপাদন সম্ভাবনা খুব ভালো করে পড়বা। একটা সিকিউ প্র্যাকটিস করলে হবে বা দুইটা সিকিউ প্র্যাকটিস করলে হবে। অনেক সময় একটাতে আসে ভিতরেরটা, অনেক সময় বাইরে দুইটা চিত্র দিয়ে প্রশ্ন
আসে। এই অর্থ ব্যবস্থার মধ্যে হচ্ছে তোমরা এই পড়ে ফেলবা, এখান থেকে দুইটা প্রশ্ন আসবে, ঠিক আছে? কিন্তু দুইটা প্রশ্ন আসবে, তো এই জন্য তোমাকে মোটামুটি যেই টপিকগুলো দিলাম সবগুলো পড়তে হবে। এখান থেকে যতগুলো টপিক লিখছি সবগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? সো এই জায়গা থেকে তোমরা হচ্ছে এই সবগুলাই ভালো করে পড়বা। আমরা হচ্ছে আজকে ক্লাস করাবো, হ্যাঁ? তোমরা যারা আমাকে দেখতেছো তোমাদেরকে তার থেকে বলে রাখি, আজকে আমরা ক্লাস করাবো একদম ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি পড়াবো, ঠিক আছে? আগে আমরা সাজেশনটা দিয়ে নিই, তোমাদেরকে দেখাই নি, ঠিক আছে? সো এখানে দেখো দ্বিতীয় অধ্যায়ে তুমি হচ্ছে চাহিদা রেখা থেকে প্রশ্ন আসে, উপযোগ মিলায় প্রশ্ন আসে, এই চারটা মিলায় একটা প্রশ্ন আসতে পারে, ডাল থেকে আসতে পারে, চাহিদা সমীকরণ থেকে আসতে পারে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে কিন্তু চাহিদা রেখা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, ঠিক আছে? চাহিদা রেখা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। তারপর হচ্ছে আমাদের কি এই উপযোগ, ঠিক আছে? বিশেষ করে এই ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ, ঠিক আছে? এই বিধিটা তোমরা ভালো করে পড়বা। ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ থেকে প্রশ্ন আসবে 100%, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি দ্বিতীয় বড় তো অনেকগুলো প্রশ্ন আসবে এখান থেকে, হ্যাঁ? এইগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। চাহিদা স্থিতিশীলতা খুব ইম্পর্টেন্ট, চাহিদা স্থিতিশীলতা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দ্রব্যের প্রকৃতি নয়, চাহিদা স্থিতিশীলতার মধ্যে আবার একটা আছে দ্রব্যের প্রকৃতি নয়, ঠিক আছে? আর স্থিতিশীলতা, স্থিতিশীলতা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক বেশি ইম্পর্টেন্ট, পড়তে পারো। যদি স্থিতিশীলতাতে প্রশ্ন না আসে তাহলে থেকে আসবে, ঠিক আছে? বিশেষ করে চাহিদা যোগান বিদ্যুৎ ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো, ভারসাম্য থেকে 100% প্রশ্ন আসবে। এই ভারসাম্য থেকে 100% প্রশ্ন আসবে। তোমরা ভালো করে পড়বা। যদি কেউ বলো যে স্যার এই অধ্যায় থেকে সংক্ষেপে কোনটা কি কি পড়বো, তাহলে এক নাম্বার পর্ব হচ্ছে উপযোগ, উপযোগ, 2 নম্বর হচ্ছে স্থিতিস্থাপকতা, ঠিক আছে? স্থিতিস্থাপকতা, 3 নম্বর হচ্ছে ভারসাম্য। এই তিনটা প্রশ্ন আসবে এখান থেকে, মিনিমাম 2টা প্রশ্ন আসবে। এই তিন টপিক থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসবে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো আজান দিয়েছে, তো আমরা একটু অপেক্ষা করবো, আজানের জন্য আমরা একটু অপেক্ষা করবো। আমি তোমাদের একটু কমেন্ট দেখতে চাই, আজান দিতেছে, আমি তোমাদের একটু কমেন্ট দেখতে চাই। আচ্ছা, জুম কি আরো করতে হবে না? ঠিক আছে, একটু আমাকে জানাও তো যে ঠিক আছে কিনা। অনেক লিখতে জুম করার জন্য, ঠিক আছে কিনা একটু জানাও। জুম কি আরো করতে হবে না? ঠিক আছে, জুম কি আরো করতে হবে না? ঠিক আছে, আমাকে একটু জানাও। আজকে প্রথম অধ্যায়ের সবটা পড়াবো, জ্ঞান টেন যা আছে সব পড়াবো, ঠিক আছে? সব ঠিক আছে। দেখো তাহলে হচ্ছে তৃতীয়তে যদি বলি, তৃতীয়তে দেখো মোট গড় প্রান্তিক উৎপাদন ব্যাখ্যা করতে হবে, পরিবর্তনীয় উপকরণ বিধি। এটা খুব বেশি প্রশ্ন আসে না, এটা থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে? এটা থেকে প্রশ্ন আসে না, প্রশ্নটা থেকে আসে না খুব বেশি। আজকে এরকম কথা আছে কেন? এই গড় ও প্রান্তিক উৎপাদন নির্ণয় করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা, ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বিধি, ঠিক আছে? এই তিনটা বিধি আছে এখানে, তিনটা বিধি ভালো করে পড়তে হবে, হ্যাঁ? উৎপাদন বিধি কয়টা? 3টা। এই তিনটা বিধি ভালো করে পড়তে হবে। এরপরে দেখো এখানে কি আছে, গড় স্থির ওই গড় পরিবর্তন ব্যয় নির্ণয় করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, ঠিক আছে? বিশেষ করে এই অধ্যায় থেকে এই এসসিএমসি 100% প্রশ্ন আসবে এখান থেকে, এসসিএমসি থেকে 100% প্রশ্ন আসবে। প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা যা সাজেশন দিয়েছি প্রত্যেকটা আমরা আবার পড়াবো তোমাদেরকে। আমি জাস্ট আর 2 মিনিট আমরা এটা শেষ করে দেবো, ঠিক আছে? সবগুলো আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এরপর দেখো চতুর্থ অধ্যায় থেকে তোমরা, আমি নরমাল একটা তো বলি ভাই যদি এত কিছু না পড়তে পারো, নরমাল হচ্ছে এই পূর্ণ প্রতিযোগিতা নম্বর থেকে 3টা চিত্র আছে না, 3টা, আর এক চিত্র থেকে 3টা, এই 6টা পড়লেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? আর কোনো কিছু দরকার নাই। মানে হচ্ছে এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বাভাবিক অস্বাভাবিক লোকসান এটা, আর হচ্ছে এক চিরিয়া বাজারে ফার্মের স্বাভাবিক অস্বাভাবিক লোকসান এটা, এই দুইটা জিনিস পড়লে কিন্তু হবে 100%। এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আসবে, বাকিগুলো জাস্ট পড়বা। তারপরে যদি তোমরা মনে করো যে ব্যাখ্যামূলক লিখবা, তাহলে এইটা পড়তে পারো। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং এক চিরিয়া বাজারের বৈশিষ্ট্য, মানে এই দুইটা বাজারের বৈশিষ্ট্য এবং হচ্ছে পার্থক্য, এই দুইটা ভালো করে পড়লেই হবে, ঠিক আছে? সো আজকে দেখো আমরা কিন্তু অনেক কিছুই আজকে পড়াবো, যেটা হচ্ছে তোমরা আগে হয়তো পড়া নাই। দেখো নবম অধ্যায়টা তোমরা দেখো, নবম অধ্যায় বিশেষ করে এই যে ভারসাম্য জাতীয় আয় খুবই ইম্পর্টেন্ট।
ঠিক আছে? এই বদ্ধ অর্থনীতি কিভাবে জাতীয় আয় পরিমাপ করা হয় তা আলোচনা করো, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি একদম প্রশ্ন সহ তুলে দিছি, ঠিক আছে? এগুলো তোমরা পড়ে ফেলবা, তাহলে হবে। দশম অধ্যায় তো জানো ব্যাংক। দশম অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক আর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক আর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তাছাড়া তোমরা গাণিতিক ভাবে ফিশারের বিনিময় সমীকরণটা ভালো করে পড়তে পারো, এখান থেকে অনেক সময় গাণিতিক প্রশ্ন আসে, ঠিক আছে? এরপরে দেখো আমাদের এরপর আছে কি বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংক দশম অধ্যায় থেকে কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংক, এই দুইটা ব্যাংক পড়লেই কিন্তু মোটামুটি হবে। কথা বুঝতে পারছো? এই দুইটা ব্যাংক পড়লেই হবে। তাহলে আমাদের এই জায়গায় হচ্ছে আমাদের এটা শেষ। আমরা যেহেতু হচ্ছে আজকে আমরা অধ্যায় ভিত্তিক পড়াবো, এই জন্য আজকে আমরা সিকিউ গুলা দিব না যে কোন সিকিউ গুলা প্রথমে আনসার করবা। আমরা অধ্যায় পড়ানো শেষে লাস্ট আমরা বলে দিব যে এই সিকিউ গুলা আগে আনসার করবা, ঠিক আছে? তাহলে আমরা যদি এখান থেকে বেরিয়ে যাই, দেখো আমরা পড়ানো শুরু করবো এখন, ঠিক আছে? আমরা প্রথম অধ্যায়টা পড়ানো শুরু করবো, একদম ধরে ধরে আমরা পড়াই দিব, ঠিক আছে? আমরা ধরে ধরে এটা শেষ করবো। তাহলে তোমাদের যদি আমি একটা জিনিস একটু বলি, প্রথম অধ্যায় থেকে তিনটা অংশ আছে। কয়টা অংশ আছে? তিনটা অংশ আছে। আমি তোমাদেরকে একটু বলি, প্রথম অধ্যায় থেকে আমাদের কয়টা অংশ আছে? তিনটা অংশ আছে। আমি তোমাদেরকে যদি বলি, শোনো একটু এখানে দেখো, প্রথম অধ্যায়ে তিনটা অংশ আছে। প্রথম হচ্ছে গিয়ে তুমি এক নাম্বার যেটা দেখবা সেটা হচ্ছে তুমি যদি বলি চিত্রভিত্তিক পিপিসি রেখা এটা আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের যদি বলি অর্থ ব্যবস্থা আছে, ঠিক আছে? এরপর যদি আমরা বলি এই যে সবগুলা মিলাই হচ্ছে আমাদের কিছু সংজ্ঞা বা ব্যাখ্যামূলক কিছু পড়া আছে, ঠিক আছে? ব্যাখ্যামূলক কিছু পড়া আছে, ঠিক আছে? তাহলে আমরা আজকে এটাও পড়বো। তারপর হচ্ছে আমরা এই কর জন্য, জ্ঞানমূলক জন্য, এই অনুধাবনের জন্য যা আছে, এমসিকিউ এর জন্য যা আছে, এই টু জেড আজকে এই অধ্যায় শেষ করবো, ঠিক আছে? তোমরা একটু ধৈর্য সহকারে যদি আমার সাথে থাকো 100% তুমি এই অধ্যায়টাকে ভালোভাবে আনসার করতে পারবা। সিকিউ এমসিকিউ সহ। স্যার আর একটু জুম করে, আচ্ছা। সো আমরা প্রথমে চলে যাব পড়াই। দেখো এখানে আমরা প্রথমে একটু দেখায় নিই আমরা কোন বিষয়গুলো হচ্ছে আমরা আগে পড়বো। আমরা দেখো আগে একদম চলে যাব হচ্ছে এগুলো পরে পড়বো। আমরা যখন ব্যাখ্যামূলক পড়বো তখন পড়বো, ঠিক আছে? আমরা প্রথমে কি চিত্র সহকারে যাবো, ঠিক আছে? উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা তো বললাম আমরা কি করব, আমরা চিত্রটা আগে পড়বো, তারপর অর্থব্যবস্থা পড়বো, তারপর ব্যাখ্যামূলক যেগুলো আছে সবগুলো একবারে পড়বো, ঠিক আছে? তাহলে আর কোনো ঝামেলা হবে না। সো প্রথমে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা যদি দেখি, তাহলে কি লিখছে যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুইটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এখন এই পিপিসি রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এখান থেকে আমরা সরাসরি আগে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে আনসার করব এটা দেখব। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে একদম ব্যাখ্যা সহ দেখব, এবং লাস্টে আমরা একদম এটা বিস্তারিত পড়াই দিব যে কিভাবে এটা হয়েছে, ঠিক আছে? সো আমরা যদি একটু দেখি, দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নটা হচ্ছে তোমরা দেখো এইখানে একটা প্রশ্ন দেওয়া আছে, লেখা আছে কি যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, পিপিসি রেখা অঙ্কন করো। কি দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে। এক্স এর মান দেওয়া আছে 0, 20, 30, আর ওয়াই এর মান দেওয়া আছে 30, 20, 0। এইভাবে যদি কোনো একটা উদ্দীপক দেওয়া থাকে, তারপর তোমাকে হচ্ছে গিয়ে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলে, তাহলে সিম্পলি তুমি কিভাবে অঙ্কন করবা? 3 এবং 4 মানে গ এবং গ, এই দুইটাই হচ্ছে গিয়ে আমরা সলভ করাবো, ঠিক আছে? উৎপাদন সম্ভাবনা রেখা চিত্র সহ বুঝাই দেন, এগুলো সুকনা জান্নাত সব বুঝাই দিব। তুমি একটু দেখো, তুমি একটু আমাদের সাথে থাকো। তাহলে যদি এরকম মান দেওয়া থাকে, এরকম ভাবে হচ্ছে গিয়ে প্রশ্ন দেওয়া থাকে, তাহলে তুমি সিম্পলি কি করবা? দেখো প্রথমে হচ্ছে আমরা লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ নিব,
ঠিক আছে, সবসময় মনে রাখবা প্রথম যে মানটা দেওয়া থাকবে সেটা ভূমি অক্ষ হবে, দ্বিতীয় যে মানটা দেওয়া থাকবে সেটা লম্ব অক্ষ হবে। তাহলে আমরা যদি একটু অঙ্কন করি, দেখো আমাদের মানটা কি ছিল, আমরা যদি ছোট করে এখানে একটু দেখা দেই, মানটা আমি এখানে একটু লিখে রাখবো, ঠিক আছে। তাহলে মানটা ছিল এরকম, আমি একটু দেখে নিই, মানটা ছিল এরকম 0-30, দেখো মানটা ছিল এরকম 0, 30, 20, 20, 30, 0, এটা ছিল আমাদের উদ্দীপক। দেখো কি করবা, সিম্পলি তুমি কি করবা, সিম্পলি হচ্ছে প্রথমেই আমাদের লম্ব অক্ষ এবং ভূমি অক্ষটা নিতে হবে। তাইলে ভূমি অক্ষে কি দিব, শুরুটা এটা, প্রথম মানটা কোন দিকে হবে, ভূমি, দ্বিতীয় মানটা কি হবে, লম্ব। তাহলে ভূমি অক্ষে দিলাম x দ্রব্য। দেখো একটু ভালো করে বুঝবা, তাহলে আমাদের সর্বোচ্চ মান দেখবো, x এর সর্বোচ্চ মান 30, y এর সর্বোচ্চ মান 30। তাহলে এই দিকে যদি হচ্ছে আমরা 10, 20, এই দিলাম হচ্ছে 30, সেম ভাবে এদিকে হচ্ছে লম্ব দিকে হচ্ছে আমি সাজাবো 10, 20, 30। তোমরা একটু সহজ ভাবে বুঝছো কিনা দেখো, এটা হচ্ছে আমাদের বেসিক একটা জিনিস, একদম বেসিক একটা জিনিস। তোমরা কি বেসিকটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, অর্থনীতির মৌলিক 3টা সমস্যা আমরা পড়াবো। দেখো এখন আমি যে প্রথম যে আমি সাজাইলাম, এটা তোমরা বুঝছো কিনা, এটা কোন দ্রব্য হবে, এটা হবে আমাদের y দ্রব্য, লম্ব অক্ষ হচ্ছে আমাদের y দ্রব্য, ভূমি অক্ষ হচ্ছে আমাদের x দ্রব্য। এটা সবাই বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাবা। বুঝতে পারবো, স্যার বুঝতে পারছি। আচ্ছা, এরপরে তোমার কাজ কি, এরপরে তোমার কাজ হচ্ছে গিয়ে সিম্পলি হচ্ছে গিয়ে যেটার সাথে যেটা আছে মানটা বসায় দাও। মনে রাখবা যদি কখনো এইখানে কোনো মান আসে তাহলে সেই জন্য আমরা কোনো বিন্দু দিব না, শূন্য কোনো মান আসলে সেখানে আমরা বিন্দু দিব না। তাহলে x এর মান কত, প্রথমটা 0 না, তাহলে x এর মান 0 মানে হচ্ছে এই জায়গায়, তাহলে এই জায়গায় আমরা কোনো বিন্দু দিব না, শেষ। তারপরে x এর মান কত বলতো, এখানে 30, y এর মান কত 30, তাহলে y এর মান 30 মানে যে এই যে এখানে, তাহলে এখানে আমরা একটা বিন্দু দিলাম, এ বিন্দু। আচ্ছা, এরপরে x 20, y 20, দুইটাই 20, তাহলে এই যে এটার হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 20, এই যে আমরা একটা বিন্দু দিলাম বি বিন্দু, মানে আমরা বক্স বানাবো, আমরা জাস্ট বক্স বানাবো। যদি কোনো একটা মান থাকে 0 আর একটা মান থাকে পজিটিভ তাহলে বক্স হবে না, কিন্তু যদি হচ্ছে দুইটারই পজিটিভ মান থাকে, মানে ধনাত্মক মান থাকে, তাহলে হচ্ছে আমাদের বক্স হবে। তাহলে এরপরে দেখো কত আছে, x হচ্ছে 30, x কত 30, y 0, এখানে 0 হলে আর কোনো মান দেওয়ার দরকার নাই, তাহলে যেহেতু 30 আছে এখানে আমি দিলাম c। সিম্পলি হচ্ছে আমি জাস্ট a b এবং c। আচ্ছা, আমার এটা হচ্ছে একটু হয় নাই, আমি একটু মিলাই দেই, আবারও হয়েছে না, ঠিক আছে, এখন হয়েছে, ঠিক আছে। চিত্র পিপিসি রেখা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে বা গ ডান। সিম্পলি বুঝছো কিনা বলো, যদি বুঝতে পারো তাহলে গ ডান। আমাকে একটু কমেন্ট করে জানাইলে আমার পড়াইতে সুবিধা হয়, মানে আমি বুঝতে পারি আসলে তোমরা বুঝছো কিনা, ঠিক আছে। বাঁকা হয়েছে কিনা এইগুলো কোনো সমস্যা নাই, বাঁকা কোনো সমস্যা নাই, বাঁকা সোজা এগুলো কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ রূপার্জন, আজকে থ্যাংক ইউ কবির, কাশপিয়া সুলতানা থ্যাংক ইউ, জিহাদ রায়ান থ্যাংক ইউ, সিয়ামকে অনেক বেশি ধন্যবাদ, সিয়াম, কাশপিয়া সুলতানা থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমাকে 4 নম্বরে গিয়ে প্রশ্ন করতেছে, 4 নম্বরে গিয়ে ওরা বলতেছে যে তুমি তো আগে একটা অঙ্কন করছোই, এখন তোমাকে আমরা একটা নতুন মান দিই। কিরকম নতুন মান দিই, যদি আমরা x আর y এরকম হয়, x আর y যদি এরকম হয়, x যদি হয় 10, y যদি হয় 10, x যদি হয় 40, y যদি হয় 20, তাহলে আসলে কি হবে, এটাই তোমার কাছে জানতে চাইছি। তাহলে এখানে সিকোয়েন্সটা একটু ভালো করে বুঝবা, এক নাম্বার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে বেসিক, এক নাম্বার কি করতে হবে, 4 নম্বরে গিয়ে বেসিক, 4 নম্বরের জন্য কি করতে হবে, দেখো প্রথমে করতে হবে বেসিক মানে হচ্ছে গ থেকে শুরুর মানটা নিতে হইব, শুরুর মান প্রথম আর হচ্ছে শেষ মান, এই দুইটা মান নিতে হইব। 2 নম্বর হচ্ছে নতুন মানে নতুন চিত্র, ঠিক আছে, নতুন চিত্র। 3 নম্বর হচ্ছে
আমাদের ব্যাখ্যা। দেখো এই সিকোয়েন্সটা বুঝবা ভালো করে। প্রথমে আমরা বেসিকটা ক্লিয়ার করব, তারপর হচ্ছে নতুন চিত্র অঙ্কন করব, তারপর ব্যাখ্যা দিব। বেসিক ক্লিয়ার করানো হচ্ছে 3 নাম্বার যে আমরা করে আসছি, গ নাম্বার যে করে আসছি, ওটা শুরু আর শেষ মান দিয়ে চিত্র অঙ্কন করা, নয়তো এই চিত্রটা হবে না। তাহলে আমি তোমাদের একটু দেখাই। দেখো ধর আমি রাখলাম, এটা হচ্ছে আমার এক্স, এক্স দ্রব্য, এটা হচ্ছে আমার ওয়াই দ্রব্য। কিন্তু যদি আমি নরমালি এটা দিয়ে করি তাহলে চিত্রটা হবে না। কিরকম ভাবে হবে না? ধর আমি যদি দিলাম এখানে 10, 20, 30, 40, ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? তোমরা আগে একটু দেখো, দেখো এদিকে দিলাম 10, 20, 10, 20। তাহলে যদি আমরা এই এক্স এর প্রথম ঘরটা আর ওয়াই এর প্রথম ঘরটা নেই, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, ধরে এর নাম দিলাম এফ বিন্দু। আবার এটা 20, এটা হচ্ছে 40, এটার নাম দিলাম জি বিন্দু। তাহলে কি আমাদের উৎপাদন সমরেখা হয়েছে? না, কারণ উৎপাদন সমরেখা মানে হচ্ছে কার্ভ, বক্ররেখা। এই বক্ররেখাটা না হইলে তাহলে আমাদের কোনো অঙ্কই হবে না। তাই আমাদের কি করতে হবে? এই বক্ররেখাটা দেওয়ার জন্য আমাদেরকে শুরু থেকে আবার হচ্ছে গিয়ে বেসিকের মান নিতে হবে। তাহলে আমরা যদি হচ্ছে বেসিকের মানটা নেই, দেখো বেসিকের মানটা নেই, দেখো বেসিকের মানটা কিভাবে নিব? আগে যে আমরা একটা ছিল মান ছিল, আগে যে আমাদের একটা মান ছিল, এই দেখো এখানে শুরুর মানটা আর হচ্ছে শেষের মানটা, শুরুর মান আর শেষের মান। তাহলে x ছিল 0, y ছিল 30, পরেরটা লাস্টে ছিল x ছিল 30, ওটা ছিল 0। তাহলে এই জিনিসটা আমাদেরকে নিতে হবে বেসিক। তাহলে 30 যদি বলি, 30 যদি বলি, দেখো তাহলে প্রথম হচ্ছে যে এটা a বিন্দু, x 0 ছিল তখন, আবার পরেরটা হচ্ছে এই যে এটা b বিন্দু। এই a b অঙ্কন করার পরে আমরা আগে আমরা শুরু থেকে হচ্ছে কার্ভটা অঙ্কন করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিকটা চলে গেছে, এটা শেষ। বুঝছো? আমাদের এই বেসিকটা মানে প্রথম বেসিকটা শেষ। প্রথমে আমি একটা কার্ভ অঙ্কন করলাম, তারপর ওরা যে নতুন মানটা দিছে এই মানটা বসায় দিব। আমি আবার বলতেছি, 3 থেকে শুরুর মান আর শেষের মান, মাঝে অনেকগুলো থাকুক, তোমাদের পরীক্ষায় 5টা 6টা থাকতে পারে, কোনো কিছু যায় আসে না। শুরুর মানটা আর শেষ মানটা দুইটা মান নিলে একটা লম্ব অক্ষে ফুটা হইব আর ভূমি অক্ষে একটা ফুটা হইব। দুইটা ফুটা যোগ করে হচ্ছে, দুইটা বিন্দু যোগ করে হচ্ছে আমরা আগে কার্ভটা অঙ্কন করব। ধরো এখন কার্ভ হয়ে গেছে, কার্ভ হয়ে গেলে পরে এখন নতুন মান বসাবো। x কত? 10, এটা কত? 10, ধরে দিলাম f। ক্লিয়ার? এরপরে এটা 40, এটা হচ্ছে 20। তাহলে এই যে 40, সরি 20, এই যে 40, এই যে জি। কথা কি বুঝতে পারছো? তাহলে এই যে এখন আমাদের চিত্রটা হয়ে গেছে। তাহলে নতুন চিত্র আমরা পাইছি। এই সিকোয়েন্স বুঝো, বেসিক গেল, এই যে এটা নাম দিলাম, নতুন চিত্র গেল, এই যে ভিতরটা বাইরেটা দুটো বক্স করলাম। এখন কি আছে বাকি? ব্যাখ্যা। এখন কি বাকি আছে? এখন কি বাকি আছে? ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা আমাদেরকে দিতে হবে। সো এই ব্যাখ্যাটা দেওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু বুঝবো, সেটা হচ্ছে কিভাবে এই জিনিসটা আসে। দেখো মনে করো উৎপাদন সমরেখার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা। ধরো এটা হচ্ছে তোমার একটা, এটা হচ্ছে তোমার একটা জমি, নির্দিষ্ট জমি। এখন তুমি যদি এই অংশটুকু তোমার জমিতে দান করো, তাহলে তোমার জমির এই বাকি অংশটুকু ব্যবহার করা হলো। তোমরা কি আমার কথা বুঝতেছো কিনা এটা জানাও। যদি তুমি এই অংশটুকু দান করো তাহলে বাকি অংশটুকু ব্যবহার করা হয় নাই, অর্থাৎ এই সম্পদটা তুমি ব্যবহার করো নাই, এই সম্পদটা অপব্যবহৃত অবস্থায় থেকে গেছে। যার কারণে এই বিন্দুতে তুমি উৎপাদন করলে উৎপাদন করা সম্ভব, অর্জনযোগ্য বিন্দু, কিন্তু এখানে উৎপাদন করলে অবশ্যই বেকারত্ব সৃষ্টি হবে। কথা বুঝতে পারছো? একদম সিম্পলি বুঝো। আর তুমি যদি এইখানে উৎপাদন করতে চাও, যেহেতু তোমার জমি না, এটা তোমার জমি হচ্ছে এই অবধি, তুমি এইখানে উৎপাদন করতে কি তুমি করতে পারবা? তোমাকে কেউ দিবে না, কারণ এই যে এখানে উৎপাদন করার মতো সম্পদ তোমার অর্থনীতিতে নাই। সুতরাং কথা তোমার এটা তোমার জমি না, তাই তুমি উৎপাদন করতে পারবে না। অর্থাৎ এটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল বা সংমিশ্রণ। আচ্ছা, আর এইখানে যে কোনো বিন্দুতে উৎপাদন করলে, এই যে এই কার্ভের যে কোনো বিন্দুতে উৎপাদন করলে উৎপাদন হবে সর্বোচ্চটা, পূর্ণ নিয়োগ স্তর। কথা বুঝতে পারছো? পূর্ণ নিয়োগ স্তর কে বোঝানো হবে। সো এই ক্ষেত্রে ওরা পরীক্ষার হলে তুমি এরকম মান দিবে যে একটা ভিতরে আসবো আর একটা হচ্ছে বাইরে আসবো, অথবা শুধু ভিতরে আসতে পারে বা শুধু বাইরে আসতে পারে। যদি তোমার এরকম আসে, এরকম আসে যে x10 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 y10 এরকম আসে, তাহলে যে একটা লেখছো ভিতরে আসছে, এটার ব্যাখ্যা দিবা শেষ। কিন্তু যদি এরকম আসে, ধরো হচ্ছে এরকম আসছে, তাহলে ধরো হচ্ছে ধরো কি দিলাম, ধরো x10 y ধরো হচ্ছে
20 এরকম কিছু, এই ওয়াই ধরো 40 এরকম টাকা উল্টা পাল্টা কিছু একটা আসছে, এটা কারণে বাইরে গেছে। সো তুমি ওইটা দিবা, আবার দুইটাও আসতে পারে। সো আমরা যেটা প্র্যাকটিস করেছি ওটার মধ্যে দুইটাই আসছে। দেখো আমরা যেটা প্র্যাকটিস করেছি ওটার মধ্যে, এটার মধ্যে কয়টা আসছে? দুইটাই আসছে। এটার মধ্যে কয়টা আসছে? দুইটাই আসছে। দেখো এই দেখো, একটা হচ্ছে আমাদের ভিতরে, আরটা হচ্ছে আমাদের বাইরে। তাহলে তুমি যদি এক বিন্দু উৎপাদন করো, উৎপাদন করা সম্ভব, কিন্তু এইখানে উৎপাদন করে সম্পদের সঠিক ব্যবহার হবে না, যে কারণে এখানে বেকারত্ব সৃষ্টি হবে। আবার তুমি যদি এইখানে উৎপাদন করতে চাও তাহলে উৎপাদন করাই সম্ভব না। এটা হচ্ছে অঅর্জনযোগ্য অঞ্চল বা সংমিশ্রণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপর আমি তোমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যাটা লিখে দিছি, তোমরা পরীক্ষার হলে এই ব্যাখ্যাটা দিবা। দেখো এখানে দেওয়া আছে, আচ্ছা ব্যাখ্যাটা হচ্ছে এখানে নাই, আমি তোমাদের লিখে দিব পরবর্তী সময়। মানে ব্যাখ্যাটা তুমি ভালো করে বুঝবা। এটা দিবা এভাবে, তুমি কি বলবা দেখো, তুমি কি বলবা দেখো, তুমি কি বলবা একটু দেখো, যে প্রথমে কিভাবে শুরু করবা। এই যে চিত্রে এক্স দ্রব্য ভূমি অক্ষে এবং লম্ব অক্ষে হচ্ছে গিয়ে ওয়াই দ্রব্য নির্দেশিত করা হলো, ঠিক আছে। তারপরে তুমি যদি এখানে দুইটার ব্যাখ্যা দিতে যাও, যে এক বিন্দুটি এ বি উৎপন্ন সম্পর্কের ভিতরে একটা বিন্দু, তাই এখানে উৎপন্ন করা সম্ভব। কিন্তু এখানে যদি উৎপন্ন করা হয় তাহলে সম্পদের সঠিক ব্যবহার হবে না বা পুনর্নিয়োগ হবে না, যেই কারণে এখানে কি হবে? বেকারত্ব সৃষ্টি হবে। কারণ কি, অনেক সম্পদে কি থাকবো? অপব্যবহার অবস্থা থেকে যাবে। আর যে বিন্দু হচ্ছে এ বি উৎপন্ন সম্পর্কের বাইরে একটা বিন্দু, তাই সেখানে উৎপন্ন করা সম্ভব না, কারণ সেই পরিমাণ সম্পদ আমাদের অর্থনীতিতে নাই, যেই কারণে যে বিন্দুকে বলা হয় অঅর্জনযোগ্য অঞ্চল বা সংমিশ্রণ। আশা করি তোমরা প্রথমটা বুঝতে পারছো। তোমরা প্রথমটা সহজতম ক্লাস হবে। তোমরা প্রথম সিকিউ বুঝছো কিনা আমাকে জানাও। তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করো ফার্স্ট সিকিউ ডান, ফার্স্ট সিকিউ ডান, ফার্স্ট সিকিউ ডান লেখো। এরপর দেখো ফার্স্ট সিকিউ ডান লেখো। এরপর আমরা পড়াবো অর্থনৈতিক ব্যবস্থা। এরপর আমরা কি পড়াবো? তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করতেছি। তোমরা কমেন্ট করে একটু জানাও প্রথমটা বুঝছো কিনা। থ্যাংক ইউ সাব্বির, মরিয়ম, সাব্বির থ্যাংক ইউ, কাশপিয়া থ্যাংক ইউ, কবির ধন্যবাদ, আদিবা ধন্যবাদ, যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই, যারা হচ্ছে গিয়ে লিজা থ্যাংক ইউ। তানহা লিখছে, স্যার হোস্টেলে থাকি, খাবার টাইম হয়ে গেছে, ঠিক টাইমে না গেলে আবার খাবার পাবো না। ওফ সো স্যাড। না তুমি একটু পরে আবার ক্লাসটা দেখে নিও, যাও খাবার নিয়ে আসো। থ্যাংক ইউ। আচ্ছা এখানে বলছে যে অর্থনৈতিক ব্যবস্থা যদি আমরা বলি, যে প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যগুলিকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। এগুলো তোমরা জাস্ট জানার জন্য পড়বা। তবে বিভিন্ন দেশে বিভিন্ন রকম অর্থব্যবস্থা থাকলেও প্রচলিত এবং খুবই জনপ্রিয় অর্থব্যবস্থা হচ্ছে বর্তমানে চারটা: গণতান্ত্রিক, নির্দেশমূলক, মিশ্র, ইসলামী। এই চারটা অর্থব্যবস্থা পড়লে তোমাদের হবে। প্রথম তিনটা বেশি ইম্পর্টেন্ট, ইসলামীরা খুব বেশি আসে না। তারপর তোমরা এখান থেকে পড়ে যেতে হবে। আমরা দৌড়ে দৌড়ে দেখায় দিব তোমরা হচ্ছে কিভাবে পরীক্ষা হলে আসবে, কিভাবে পরীক্ষা হলে আনসার করবা। আমি তোমাকে যেভাবে বলে দিব তুমি যদি সেভাবে আনসার করতে পারো, এই অর্থ ব্যবস্থা থেকে পড়লেও কিন্তু তুমি 10/10 পাবা। ঠিক আছে, অর্থ ব্যবস্থাতে তুমি 10/10 পাবা। ঠিক আছে, অর্থনৈতিক ক্লাস কি প্রতিদিন হবে? না, আজকে হবে, কালকে হবে, পরে সমাজকর্ম ক্লাস হবে টানা 3 দিন, এরপর হচ্ছে আবার সমাজকর্ম পরীক্ষার পরে অর্থনৈতিক ক্লাস হবে, একদম লাগাতারে হবে। হ্যাঁ, আরো 4-5 দিন ক্লাস হবে, প্রত্যেকটা অধ্যায় পড়াবো। দেখো প্রথমে আসছি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যদি আমি বলি, তোমাকে কয়েকটা কথা আমি বলে রাখি। 3টা জিনিস মনে রাখবা, 3টা। ঠিক আছে, একটা হচ্ছে উৎপাদনের ব্যক্তিগত মালিকানাধীন, 2 হচ্ছে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না, 3 হচ্ছে অবাধ দাম প্রক্রিয়া। এই 3টা জিনিস যদি কোনো একটা অর্থব্যবস্থায় থাকে, সে হচ্ছে আমাদের দ্বন্দ্বিক অর্থনৈতিক ব্যবস্থা। এখানে তো সুন্দর করে লেখা আছে যে অর্থব্যবস্থায় উৎপাদন উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান, এই ব্যক্তিগত মালিকানা, এই যে আমি 3 জিনিস হাইলাইট করতেছি।
এবং সরকারি হস্তক্ষেপ ব্যতি রেখে বাদ দিয়া সরকারি হস্তক্ষেপ থাকতো না এবং অবাধ দাম প্রক্রিয়া কি অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয় যে সেই অর্থ ব্যবস্থাকে ধনাত্মক অর্থব্যবস্থা বলে। এটা সে অর্থনৈতিক ব্যবস্থাকে ধনাত্মক অর্থব্যবস্থা বলে। ঠিক আছে, এই ধনাত্মক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য যদি আমরা একটা একটা পড়ি তোমাদেরকে আমি একটু বুঝাই বলি। পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব তোমরা এগুলো শিখবা। বৃহদায়ন উৎপাদন ব্যবস্থা, একক উদ্যোগ, এই তিনটা আমি বললাম, তিনটা একটু বুঝি। পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্বটা বুঝো। ধরো তুমি একটা ব্যবসা করছো, তুমি একটা কোম্পানি দিচ্ছ তোমার এলাকার মধ্যে, এখন সেখান থেকে যত লাভ হবে, যত টাকা আসবে, সব তো তুমি তোমার নিজের জন্য ব্যবহার করবে, তুমি অন্য কাউকে দিয়ে দিবা না। তাহলে এই যে তুমি পুঁজিটাকে তোমার কাছে নিলা, তুমি পুঁজিপতি হইলা। এট দ্য সেম টাইম তোমার কোম্পানিতে অবশ্যই তোমার এলাকার মানুষ কাজ করবে, তারা কি একটা শ্রমিক শ্রেণীতে রূপান্তর হলো। পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব পাওয়া যায় কোথায়? ধনাত্মক অর্থনৈতিক ব্যবস্থায়। এরপর হচ্ছে বৃহদায়ন উৎপাদন ব্যবস্থা। যখনই ব্যক্তিগত উদ্যোগে কোনো কিছু উৎপাদন করা হয় তখনই মালিক চাইলেই বৃহদায়ন ভাবে সেটা উৎপাদন ব্যবস্থা করতে পারে। সম্পদের মালিকানা, সম্পদের অবশ্যই ব্যক্তি মালিকানা বিদ্যমান। ধনাত্মক অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে সম্পদের ব্যক্তি মালিকানা আছে। ঠিক আছে, ধরো তুমি একটা ব্যবসা দিলে, একটা কার তোমার, তুমি একটা গাড়ি কিনলে, একটা কার তোমার। উদ্যোগের স্বাধীনতা, হ্যাঁ উদ্যোগের স্বাধীনতা বলতে গেলে এখানে বলেছে তুমি যে কোনো ব্যক্তিগত উদ্যোগে তুমি যে কোনো কিছু চাইলেই, যেটা তোমার রাষ্ট্রের মধ্যে আনা মানে ইলিগাল না, মানে হচ্ছে আইনগত ভাবে নিষিদ্ধ করা নাই, এই ধরনের যে কোনো ব্যবসা তুমি করতে পারবা বা যে কোনো কিছু তুমি উৎপাদন করতে পারবা। ঠিক আছে, এরপর হচ্ছে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস হবে, এটা আমরা একটু বিস্তারিত পড়বো পরে। আগে দেখো মুনাফা অর্জন। এই ধনতাত্ত্বিক অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন করা। হ্যাঁ, আয় বন্টনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তুমি কি অসমতা দেখা দেয়, কারণ তুমি তো হচ্ছে নিজে ব্যবসা করে অবশ্যই তোমার টাকা সবার মাঝে সমানভাবে বন্টন করে দিবা না। ঠিক আছে, আয় বন্টনে কি থাকে? অসমতা। ঠিক আছে, এটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আমরা লাস্টে, আজকে ক্লাসের লাস্টে এটা আমরা একদম পড়ায় দিব। ঠিক আছে, লাস্টে আমরা একটু পড়ায় দিব। একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করলে তোমরা বুঝতে পারবা। এরপরে নির্দেশমূলক বা হচ্ছে সমাজতান্ত্রিক বা পরিকল্পিত অর্থব্যবস্থা। নির্দেশমূলক অর্থব্যবস্থা সূত্রপাত হয় কোথায়? রাশিয়ায়। এটা কোথায় সূত্রপাত হয়? রাশিয়ায়। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন এক আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ সমূহের ব্যক্তি মালিকানা নেই, তবে সামাজিক মালিকানা রয়েছে। এক কথায় বুঝলে, যদি কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা সরকার বা রাষ্ট্র সবকিছুই করে থাকে, তাহলে সেইটা হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এটা তোমরা একটু ভালো করে মনে রাখবা। এই ক্ষেত্রে তোমরা একটু দেখো এখানে কি শ্রেণী শোষণ অনুপস্থিত। যেহেতু সরকারি উদ্যোগে সবকিছু উৎপাদন করা হয়, তার মানে সেখানে শ্রেণী শোষণ করার সুযোগ নাই। উপকরণের ব্যক্তি মালিকানা নাই। যৌথ রাষ্ট্রীয় মালিকানা কিছু কিছু ক্ষেত্রে আছে। অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত। তুমি চাইলেই তো সেখানে উৎপাদন করতে পারবে না, কোনো কিছু বিজনেস শুরু করতে পারবে না। সেই ক্ষেত্রে এখানে অবাধ প্রক্রিয়া মানে অবাধ প্রতিযোগিতা নাই। ঠিক আছে, সরকার যেহেতু সবকিছু মেনটেন করে। কেন্দ্রীয় পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে সমস্ত কিছু করা হয়ে থাকে। ঠিক আছে, কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে এখানে সমস্ত কিছু করা হয়ে থাকে। লিজা লেখছে সব চিত্র বর্ণনা দিতে হবে। লিজা উৎপন্ন সমরকে 3 নাম্বার বর্ণনা না দিলেও সমস্যা নাই, সংজ্ঞা দিয়ে তুমি চিত্র আঁকলে হবে, কিন্তু 4 নম্বরে গিয়ে 100% সংজ্ঞা দিতে হবে। দেখো মুদ্রাস্ফীতির অনুপস্থিতি। যেহেতু এখানে হচ্ছে চাইলেই তুমি কিছু সম্পদ পুঞ্জীভূত করতে পারবে না বা বেশি বেশি টাকা আয় করতে পারবে না, এই জন্য হচ্ছে এখানে মুদ্রাস্ফীতির অনুপস্থিত। বেকারত্ব নাই, কারণ সরকারি কাজের ব্যবস্থা করে দেয়। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক লক্ষ্যের সমন্বয়। ঠিক আছে, সো এই হচ্ছিল আমাদের নির্দেশমূলক অর্থব্যবস্থা। আমরা একটু দ্রুত পড়াচ্ছি, কারণ হচ্ছে এখান থেকে সৃজনশীল কেমনে আসবে, কেমনে লিখবে, এটা আমরা একটু দেখাই দিব। ঠিক আছে, দেখো পর হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আমরা আগে পড়ছিলাম ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আর হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। দুইয়ের কিছু ভালো দিক আছে, কিছু কিছু খারাপ দিক আছে। তাহলে ধনতান্ত্রিক এবং নির্দেশমূলক অর্থব্যবস্থার খারাপ গুণগুলো বাদ দিয়ে যে ভালো গুণগুলো আছে, এইগুলো নিয়ে যে অর্থব্যবস্থা গড়ে ওঠে সেটা হচ্ছে আমাদের মিশ্র অর্থব্যবস্থা। বাংলাদেশে স্পেশালি কোন অর্থব্যবস্থা আছে? মিশ্র অর্থব্যবস্থা আছে। কারণ এখানে ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে, ব্যক্তিগত মালিকানা আছে এবং সরকারি মালিকানাও কিছু জিনিস আছে। সো এই জিনিসটা তোমরা একটু ভালো করে বুঝবা। আচ্ছা, এখানে বলছে 1 নম্বর কি বলছে? 1 নম্বর বলছে হচ্ছে আমাদের কি, যে হচ্ছে সরকারি ও বেসরকারি খাতের উপস্থিত স্বীকৃত। সরকারি বিনিয়োগ আছে, বেসরকারি বিনিয়োগ আছে, ব্যক্তি স্বাধীনতা আছে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ধনতর একটা বৈশিষ্ট্য। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা ইত্যাদি। ভোক্তা সার্বভৌমত্ব, মানে ভোক্তা সার্বভৌমত্ব হচ্ছে ভোক্তা কি কি পছন্দ করে সেই অনুযায়ী তুমি চাইলেই দ্রব্যের যোগান দিতে পারবা। ঠিক আছে,
সেই অনুযায়ী চাইলে দ্রব্য দিয়ে দিতে পারবা। যারা আমার ক্লাসটা এই মুহূর্তে দেখতেছো, তোমাদের কিন্তু পিডিএফ টিডিএফ যা আছে সবই দিয়ে দিতেছি। তোমাদের উচিত কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটা শেয়ার দিয়ে দেওয়া। তোমরা একটু শেয়ারটা দিয়ে দাও, ঠিক আছে, ভিডিওটা শেয়ার দিয়ে দাও। দেখো এরপরে যদি আমি একটু দ্রুত পড়াই, এরপরে কি আছে যে ডক্টর সাবা ইলদিন জাইমের মতে ইসলামী অর্থনীতি বলতে ইসলামের শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ বিশ্লেষণ অধ্যায়কে বোঝায়। তাহলে ইসলামী অর্থ জ্ঞানের মূল উৎস হচ্ছে চারটা: পবিত্র কোরআন, যেটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী, সুন্নাহ ও হাদিস বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা হচ্ছে জীবন দর্শন, ইজমা আর হচ্ছে কিয়াস। ইজমা মানে কি? ঐক্যমত। ধরো ইসলামের কোন একটা বিষয় যদি ইসলামের যে মুজাহিদগণ আছে, মানে যারা হচ্ছে ইসলামের বিষয়ে ভালো জ্ঞান রাখে বা পাণ্ডিত্যের অধিকারী, তারা যদি একমত পোষণ করে সবাই, তাহলে এটা বলা হয় ইজমা বা ঐক্যমত, ঠিক আছে। কিয়াসটা একটু বুঝো। কিয়াসটা হচ্ছে পুরাতন সমস্যা দিয়ে নতুন সমস্যার সমাধান করা। পুরাতন সমস্যার সমাধান দিয়ে নতুন সমস্যার সমাধান করা। যেমন তোমাকে যদি বলি মদ খাওয়া হারাম, এটা কোরআনে আছে, কিন্তু তুমি যদি বলো বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া তোমার দরজ থেকে কেউ তুমি বলো না যে বিড়ি খাইস না, হ্যাঁ এই বিড়ি খাওয়া হারাম, ঠিক আছে, সে যদি তোমাকে বলে যে বিড়ি খাওয়া হারাম, কোরআন শরীফ বা হাদিসে কোথায় লেখা আছে, তুমি দেখাতে পারবা? দেখাতে পারবো না। তাহলে মদের মধ্যে যে যে উপকরণ থাকার কারণে মদ হারাম, সেম ভাবে বিড়ির মধ্যে সেম সেম উপাদান থাকার কারণে বিড়ি খাওয়াও হারাম। কথা বুঝতে পারছো? এই যে তুমি আর পুরাতন একটা সমস্যার সমাধান দিয়ে নতুন একটা সমস্যার সমাধান করে দিলা, এটাকে বলা হয় কিয়াস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এরপর হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার মূলনীতিগুলো পড়বা। বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী শরীয়ত অনুযায়ী চলবে, হালাল হারামের বিধান থাকবে, সম্পদের মালিকানা থাকবে। সম্পদের মালিকানা কার? মানুষ কখনোই সম্পদের মালিক হতে পারে না। ইসলামী অর্থব্যবস্থায় বিশ্বাস করা হয় সম্পদের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, মানুষ শুধু সম্পদ রক্ষণাবেক্ষণ করে, ঠিক আছে। সুদ, ঘুষ, মজুদকারী রহিতকরণ, সুদ, ঘুষ এগুলো হারাম, মজুদ করা যাবে না। সম্পদের বন্টন হবে সুষমভাবে, ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন এবং সামাজিক নিরাপত্তা দিতে হবে, ঠিক আছে। এইগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। এরপরে তোমাদেরকে দেখি, এরপরে হচ্ছে তোমরা যে বেসিক অর্থনীতি শুধু এটা পড়বা। অর্থনীতির প্রতিক্রিয়া আচরণ যখন পৃথক পৃথক ভাবে, এটা মনে রাখবা, পৃথক ভাবে, ঠিক আছে, পৃথক পৃথক ভাবে বিশ্লেষণ করা হয়, তখন তাকে বলা হয় বেসিক অর্থনীতি। আর যখন সামগ্রিক ভাবে আলোচনা করা হয়, সেটা হচ্ছে তোমাদের সামষ্টিক অর্থনীতি। এই দুটো জিনিস একটু দেখে নিবা। তোমার যদি আমি একটু বলি, শোনো, তোমাদের বইয়ের 1 থেকে 8ম অধ্যায়ের মধ্যে যেটা আছে, এটা হচ্ছে বেসিক অর্থনীতির অন্তর্ভুক্ত, ঠিক আছে, বেসিক অর্থনীতির অন্তর্ভুক্ত। আর এই 9-10 আছে না, 9-10 এদের হচ্ছে সামগ্রিক, এটা হচ্ছে সামগ্রিক, ঠিক আছে। এটা তোমরা একটু মাথায় রাখবা। তাহলে তোমাদের যদি হচ্ছে গিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে অর্থনৈতিক ব্যবস্থা থেকে, দলতান্ত্রিক নির্দেশমূলক বা যেটা আসলো কেন, সেখান থেকে প্রশ্ন আসলে তুমি কিভাবে আনসার করবা সেটা তুমি একটু দেখো। ধরো প্রশ্ন আসছে, আমার একটা প্রশ্ন আসছে যেখানে তোমার ইঙ্গিত করছে ক হচ্ছে গণতান্ত্রিক, খ হচ্ছে নির্দেশমূলক। আচ্ছা, এটা কিন্তু আমি নির্দেশমূলক। আচ্ছা, এটা তো আমি বোঝার জন্য লিখছি, এটা আমি বোঝার জন্য কোরআন মাঝে লিখে দিছি, কিন্তু পরীক্ষা তো লেখা থাকবে না, পরীক্ষা তো তোমাকে বুঝতে হবে, একটা বৈশিষ্ট্য দিয়ে দিবে। তো আমরা এই প্রশ্ন যদি আসে, তাহলে আমরা কিভাবে আনসার করবো এটা দেখবো। আমি যেভাবে বলি এইভাবে আনসার করতে পারো, ফুল নাম্বার পাবা। তাহলে প্রথমে আমরা কি করব, এটা আমাদের খাতা, আজকে এক বোর্ডে সমস্যা করতেছে। ধরো এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমরা দেখলাম ক দেশে গণতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান, ঠিক আছে। এই যে আমরা 1 পাইলাম, ঠিক আছে। আমাদের 3 নম্বর প্রশ্নে জ্ঞানে থাকে 1, অনুধাবনে থাকে 1, প্রয়োগে থাকে হচ্ছে 1, এই মোট হচ্ছে 3 নাম্বার। যে যে উপাদান তুমি দিবা সেই নাম্বার তুমি পাবা, ঠিক আছে। যে উপাদান দিবা সেই নাম্বার তুমি পাবা। তাইলে কোন দেশে কোন অর্থনীতি আছে, এই যে তুমি প্রথমে বুঝতে পারছো কোন দেশে যে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এই জিনিসটা তুমি ধরতে পারছো, বুঝতে পারছো, এটাকে বলা হয় জ্ঞান। তাহলে জ্ঞানের জন্য তুমি পাইলা কত? 1। অনুধাবন কি? অনুধাবন হচ্ছে জ্ঞানকে সংজ্ঞায়িত করা, জ্ঞানকে সংজ্ঞায় রূপ দেওয়া বা জ্ঞানকে ব্যাখ্যা করা। তাহলে তুমি লেখলা এটাকে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলে, এইখানে পাইলা আরে গেল এটা। এরপর গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এগুলো লিখে এখানে কোলন দিলা, দেওয়ার পরে এই 1 নাম্বার পুঁজিপতি
ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। এই যে দেখলা, লেখা এখানে ব্যাখ্যা করলাম, একটু এইভাবে ব্যাখ্যা করলাম, ঠিক আছে। এইভাবে 1 2 3 4 5 5টা যদি তুমি বৈশিষ্ট্য দিতে পারো তাহলে তোমার হয়ে যাবে। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? এইভাবে এক দিছো না? তো এখন তুমি মনে করো যাচ্ছ, তুমি আবার এইগুলা দিলা, ধরো এই 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 পেজে আসলা, ঠিক আছে, এই পেজে আসলা, ঠিক আছে, 2 দিলা, ব্যাখ্যা করলা, ঠিক আছে, 3 ব্যাখ্যা করলা, 4 ব্যাখ্যা করলা, 5 ব্যাখ্যা করলা, শেষ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 3 নাম্বার, ঠিক আছে। 3 নাম্বার জিনিসটা হচ্ছে আমরা বুঝালাম। তোমরা কি সবাই আমি যেই তোমাকে সিকিউটা লিখবা অর্থনৈতিক ব্যবস্থা থেকে, আমি যে তোমাদেরকে বুঝাই দিলাম, তোমরা কি বুঝতে পারছো? সিকিউটা যে আমি বুঝাইলাম মাত্র, তোমরা কি বুঝতে পারছো? দেখো 4 নাম্বার, যদি বলে দুইটা অর্থ অবস্থার মধ্যে তুলনা করো, যদি বলে দুইটা অর্থ অবস্থার মধ্যে তুলনা করো, তাহলে এইভাবে বক্স দিবা। হ্যাঁ, কি হইতাছে? ঠিক আছে, তুলনা চাইলে এই বক্স করে দিবা, ঠিক আছে, বক্স করে দিবা। এখানে থাকবে বিষয়, ঠিক আছে, ধনতান্ত্রিক নির্দেশমূলক, ঠিক আছে। ধরো এখানে সংজ্ঞাগত পার্থক্য, সংজ্ঞা, তাহলে এনা দুইবারের সংজ্ঞা, এনা দুইবারের সংজ্ঞা, ঠিক আছে। এইভাবে হচ্ছে প্রত্যেকটা এভাবে লিখবা। বক্স করে দিতে পারো, বক্স ছাড়াও দিতে পারো, তোমাদের উপর, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে দিবা, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে দিবা, ঠিক আছে। আশা করি তোমরা উৎপাদন সম্ভাবনা থেকে যদি প্রশ্ন আসে, চিত্রটা থেকে প্রশ্ন আসে, কিভাবে আনসার করবা বুঝতে পারছো। এবং যদি অর্থ ব্যবস্থা থেকে প্রশ্ন আসে তাহলে কিভাবে দিবা বুঝতে পারছো। তুমি একটু নর্মাল ভাবে বোঝার চেষ্টা করবা যে এইভাবে হচ্ছে আমার প্রশ্ন থাকবে, স্যার বলছে 3 নম্বরে এই জিনিস দিতে হবে, সংজ্ঞা দিতে হবে, প্রথমে চিহ্নিত করতে হবে, তারপর সংজ্ঞা দিতে হবে, তারপর বৈশিষ্ট্য দিতে হবে, শেষ। 4 নম্বর যদি আসে তুলনামূলক আলোচনা বা দুইটার মধ্যে, তাহলে প্রথমে হচ্ছে আমরা চিহ্নিত করব কোনটা ক দেশ হচ্ছে এটা, খ দেশ হচ্ছে এটা, তারপর বক্স বানায় দুইটা হচ্ছে পার্থক্যটা দিয়ে দিব, তাহলে শেষ। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যদি যাই, এরপরে আমরা একটু আজকে চলে যাবো হচ্ছে এয়ারপোর্টের মধ্যে চলে যাব। আমাদের কিছু জিনিস আছে হচ্ছে আমরা ওইখান থেকে বুঝাবো। দেখো এখানে দেখো, আমরা যদি একটু দেখাই, আচ্ছা এটা আমরা একটু দেখাবো। এখান থেকে আমরা বলছিলাম স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আমরা একটু দেখাবো। এখানে তোমরা একটু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আমাদের একটু বুঝো তোমরা এখানে। দেখো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা বুঝো। তোমরা আমাকে একটা কমেন্ট করতো যে পিপিসি প্লাস অর্থব্যবস্থা ডান, মানে উৎপাদন সমরেখা এবং অর্থব্যবস্থা থেকে তোমরা বুঝে ফেলছো, শেষ। পিপিসি প্লাস অর্থব্যবস্থা ডান। দেখো সো এই জিনিসটা যদি দেখাই, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা তোমরা একটু আচ্ছা আজকে ক্লাসটা করে ফেলো, পরে হচ্ছে আমরা সমাজকর্ম ক্লাস দিব। শোনো শোনো, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা একটু সহজ সরলভাবে বুঝো। যদি বাইরে থেকে কোনো কিছু সরকারি হস্তক্ষেপ না করে, একদম চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে, ঠিক আছে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বলতে পারো, যদি বাজার দাম নির্ধারিত হয় তাহলে এটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, ঠিক আছে। আমরা বাইরে থেকে কোনো কিছু করব না, নর্মাল ভাবে এটা একটা নির্দিষ্ট দাম আইসা স্থির হয়ে যাবে। তাহলে ধরো আমরা এই চিত্র একটু দেখি। ধরো এই যে এই ডিডি হচ্ছে এই ডি আর এই ডি, এই দুটো হচ্ছে চাহিদা রেখা, আর এই এস আর এই এস হচ্ছে যোগান রেখা। দুইটা যখন হচ্ছে মিলিত একটা যখন ক্রস করছে, তাহলে এই জায়গায় এসে কি হয়েছে, ভারসাম্য বিন্দু নির্ণয় হয়েছে ই। ভারসাম্য বিন্দু এটা নির্ণয় হওয়ার কারণে ভারসাম্য দাম হয়েছে এটা, ঠিক আছে, ভারসাম্য পরিমাণ হয়েছে এটা, ঠিক আছে। এখন আমরা যদি দেখি, যদি কোনো কারণে যদি হচ্ছে
দাম কমে পি, এই পি নট থেকে পি ওয়ান হলো। তাহলে এই জায়গায় দাও পি ওয়ান অবস্থায় কি হয়, পি ওয়ান অবস্থায় দুটো জিনিস হয়। যদি আমরা রেখাতে দেখি তাহলে এখান থেকে দাও, এখান থেকে গেলাম, এটা হচ্ছে আমাদের যুগান, এই যে যুগান, এটা হচ্ছে আমার ধরো হচ্ছে আমি যুগান রেখা দেখাই, পি ওয়ান অবস্থায় যুগান এটা, আর পি ওয়ান অবস্থায় চাহিদা কতটুকু, এই যে সবটুকু, এই যে এটা। তাহলে চাহিদা হচ্ছে এটা। তাহলে এই যুগান রেখাটা বড় হইলো নাকি চাহিদা রেখাটা বড় হইলো? তাহলে অবশ্যই চাহিদা রেখা হইলো বড়, যুগান রেখা হইলো ছোট। তার মানে এই পি ওয়ান দামে যুগান হচ্ছে কম আর চাহিদা হচ্ছে এই সবটা বেশি। তাহলে কোন একটা জিনিসের যদি চাহিদা থাকে বেশি, যুগান থাকে কম, তাহলে দাম কি হবে তোমরা কমেন্ট করে জানাও। দাম কি হবে কমেন্ট করে জানাও। দাম কি হবে না তোমাদের কাছে আমি জানবো, পরে আমি আবার ক্লাস করাবো। দাম কি হবে, দাম কি হবে যদি কোনো দ্রব্যে বাজারে যোগান থাকে কম, চাহিদা থাকে বেশি। দেখো যোগান কত, এই যে এখান থেকে এতটুকু, চাহিদা কত, এখান থেকে এতটুকু, বেশি কোন অবস্থায়, পি ওয়ান অবস্থায়। তাহলে দাম কি হবে? দাম কি হবে বলো? একটা কমেন্ট করো কেউ অন্ততপক্ষে। বাড়বে, থ্যাংক ইউ। প্রিয়ন্তি দা লেখছে দাম বাড়বে। রূপাঞ্জল রোজ দাম বেশি হবে, থ্যাংক ইউ। সাইমা আক্তার চৈতি, থ্যাংক ইউ। তাহলে দাম হচ্ছে, দাম বাড়বে, দাম বাড়বে। দাম বাড়লে এটা কোন দিকে যাবো ভাই? দাম বাড়লে আগে তো এনে ছিলই, তাহলে এখান থেকে দাম বাড়লে দাম এটা যাবো উপরের দিকে। কোন দিকে যাবো? উপরের দিকে। এখন দেখো পি টু অবস্থায়, পি টু অবস্থায় দেখো কি হচ্ছে, পি টু অবস্থায় দেখো, পি টু অবস্থায় চাহিদা আর হচ্ছে যোগান, পি টু অবস্থায় চাহিদা আর যোগান। দেখো এখন দেখো এইখানে এসে চাহিদা পাই আলছি, এই যে দেখো চাহিদা এতটুকু, তাহলে চাহিদা হচ্ছে এতটুকু আর যোগান হচ্ছে এই যে সবটুকু, এই জি এই যে দুইটা বিন্দু পাইলাম না, এই একদম এই অবধি। তাহলে এটা হচ্ছে আমাদের যোগান। তাহলে এই ক্ষেত্রে যদি চাহিদা হয় কম, যোগান হয় বেশি, তাহলে দ্রব্যের দাম কি হবে? দাম কমবে, দাম কমবে। কমলে আবার কোন দিকে আইবো? আবার এটা কোন দিকে আইবো? এটা নিচ দিকে আইবো। আবার কোন দিকে আইবো? নিচ দিকে আইবো। তাইলে সরি, এটা হচ্ছে আমাদের এখানে হবে না, এটা এখানে হবে না, ঠিক আছে, ঠিক আছে, এটা আবার হচ্ছে নিচ দিকে আসবে, ঠিক আছে। তাহলে এই যে এই বিন্দুতে এসে কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। এটা হচ্ছে ভারসাম্য বিন্দু, এটা ভারসাম্য দাম। এইটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, মানে নিজেরা থেকে হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন হয়ে আবার নিজেরাই আবার স্থির হয়ে যাবো। এটা হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তোমাদের যদি আমি একটু ভালো করে এখানে দেখা দেই, তোমাদের একটু ভালো করে দেখা দিই, এখানে লেখা আছে, সুন্দর করে দেখবা। দেখো কি লেখা আছে, আমি এখানে তোমাদের একটু দেখা দেই। দেখো একটু দেখো যে এখানে কি বলছে, বলছে এই ডিডি হচ্ছে চাহিদা রেখা, এস হচ্ছে যোগান রেখা, ই হচ্ছে ভারসাম্য বিন্দু, ও পি নট এটা হচ্ছে ভারসাম্য দাম, ও কিউ নট হচ্ছে ভারসাম্য পরিমাণ। বাজার ভারসাম্যটা কেমন নিচ্ছে দেখো, ডি এবং যোগানের পরিমাণ এস এর পরস্পর সমান হলে তাকে বাজার ভারসাম্য বলে। ঠিক এই বিন্দু এরকম অবস্থায় আছে, ঠিক আছে। দাম হচ্ছে এই যেটা। এখন দেখো এখানে দেখো বাজার ঘাটতি আর বাজার হচ্ছে এটা বুঝো, বাজার ঘাটতি কোন সময়? এই যে এই এ বি হচ্ছে বাজার ঘাটতি আর এটা হচ্ছে দুষ্প্রাপ্যতা নির্দেশ করছে, ঠিক আছে। দেখো কিভাবে হয়েছে দেখো, দেখছে ডি গ্রেটার দেন এস অবস্থায়, ডি গ্রেটার দেন এস অবস্থায় সৃষ্টি থাকে বাজার ঘাটতি। তাহলে এই যে এইখানে পি ওয়ানে ডি গ্রেটার দেন এস, ঠিক আছে। দেখো এখন দেখো এখানে দুষ্প্রাপ্যতা বাজার ঘাটতি বা দুষ্প্রাপ্যতা, এটা হচ্ছে বাজার ঘাটতি বা দুষ্প্রাপ্যতা। ওই পুরোটা দুষ্প্রাপ্যতা না, সরি আমি একটু ভুল বলছিলাম, এটা উদ্ধৃত অংশ, ঠিক আছে, উদ্ধৃত অংশ হবে। দেখো এই যে এই দেখো এখানে লেখা আছে, আমরা যদি একটু দেখাই, এই যে দেখো তোমরা সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, দেখো সুন্দর করে একদম ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। কেমন হয়েছে? এই দেখো যোগানের পরিমাণ কত, অতিরিক্ত চাহিদা কত, ঠিক আছে। এই এ বি হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে। এই এ বি পরিমাণ অতিরিক্ত চাহিদাকে ঘাটতি বা দুষ্প্রাপ্যতা বলে। এক্ষেত্রে জিনিসের দাম এই দেখো এই পরিমাণ বাড়বে। আবার বাজার উদ্ধৃত কোনটা? সেম ভাবে আমি বলছিলাম যে উপরের অংশটুকু দেখো, এটা এটা এটা, এখানে আবার কি দেখো এস কি বড়। শোনো এক কথায় বুঝো, যদি ডি গ্রেটার দেন এস হয় ঘাটতি, যদি এস গ্রেটার দেন ডি হয় তাহলে হচ্ছে উদ্ধৃত, বাজার উদ্ধৃত, ঠিক আছে, বাজার
উদ্ধৃত, এক কথা মনে রাখবা, ঠিক আছে? এখান থেকে অনেক সময় এমসিকিউ আসতে পারে, এখান থেকে অনেক সময় এমসিকিউ আসতে পারে। সো আশা করি তোমরা এই জিনিসটা ভালো করে বুঝছো, এক কথা সহজভাবে বুঝবা, ঠিক আছে? এখন দেখো, এটা তোমরা আমি দিয়ে দিব, তোমরা পড়ে নিবা। এই মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে কয়টা? এই যে তোমরা বলছিলে যে পড়তে, এটা হচ্ছে অনেক সময় প্রশ্ন আসতে পারে। মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে কয়টা? সের মধ্যে তিনটা। কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য করতে হবে। দেখো খুব সুন্দর করে দেখো, এটা তোমরা একটু ভালো করে বুঝবা, এটা একটু ভালো করে বুঝবা। এরপর দেখো প্রথমটা যদি আমরা দেখি, কি উৎপাদন করতে হবে। দেখো প্রথমটা কি আছে, কি উৎপাদন করতে হবে। দেখো কি এবং কতটুকু উৎপাদন করতে হবে। তাহলে দেখো, যদি তুমি পাট উৎপাদন করো এবং হচ্ছে ধান উৎপাদন করো, তাহলে যদি তুমি পাটের উৎপাদন x1 থেকে x2 তে নিয়ে যাও, তাহলে এটা হচ্ছে আমাদের কি করবে, কমবে। এই x2 থেকে x1 আসবে, ঠিক আছে? যখন x1 করো তখন এই পাট হয় y2, ঠিক আছে? যখন তুমি ধানের উৎপাদন বাড়ায় x2 তে নেও, তখন পাটের উৎপাদন কমে হয় x1, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম যে একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে আরেকটা দ্রব্যের উৎপাদন কি হয়, কমাতে হয়। একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে আরেকটা দ্রব্যের উৎপাদন কমাতে হয়, কারণ দুটি দ্রব্য একসাথে বাড়ানো সম্ভব না। তুমি এটাও বেশি চাইবা, ওটাও বেশি চাইবা, সম্ভব না। তুমি যদি ধান চাও সর্বোচ্চ বিতে যদি উৎপাদন করো, তো সবটা ধান হইলে পাট হইব 0। আবার যদি এতে করো তাহলে হচ্ছে এই ধান হইব 0। এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো, সহজ কথা বুঝো। একই সাথে দুইটা দ্রব্যের উৎপাদন বাড়ানো সম্ভব না। একটা দ্রব্য যদি তুমি বাড়াতে চাও, আরেকটা দ্রব্য কমাতে হবে। একটা দ্রব্য যদি সর্বোচ্চ চাও, আর একটা একদম করা যাবে না। বুঝছো? এটা তোমাদের চোখে একদম সহজভাবে বুঝিয়ে দিলাম। এরপরে এটা তোমরা একটু দেখে নেবে, পিডিএফ দিয়ে দিছি, সব পাবা। কিভাবে উৎপাদন করবা, কিভাবে উৎপাদন করবা। দেখো তুমি কি মূলধন বেশি ব্যবহার করবা নাকি শ্রম বেশি ব্যবহার করবা। ধরো আমি তোমাকে উদাহরণস্বরূপ বললাম যে আমেরিকাতে টাকা আছে বেশি, বাংলাদেশে শ্রমিক আছে বেশি, তাহলে আমেরিকা অবশ্যই এই বিন্দু উৎপাদন করবে, তারা মূলধন ব্যবহার করবে এই যে এতটুকু। আর বাংলাদেশ উৎপাদন করলে কি হবে, এই যে এখানে উৎপাদন করবে, তাহলে তারা হচ্ছে শ্রম ব্যবহার করবে বেশি আর মূলধন ব্যবহার করবে কম। সুন্দর কথা ভালো করে বুঝো। ধরো আমেরিকা উৎপাদন করে, ওরা টাকা আছে বেশি, ওরা মূলধন ব্যবহার করবে বেশি, শ্রম ব্যবহার করবে কম। বাংলাদেশ উৎপাদন করে, তাহলে কি করবে, ওরা হচ্ছে মূলধন ব্যবহার করবে কম, শ্রম ব্যবহার করবে বেশি, যেহেতু আমাদের শ্রমিক অনেক সস্তা দামে পাওয়া যায়, ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা একটু বুঝবা, এইগুলো পড়ে নিবা, তাহলেই পারবা, ঠিক আছে? শেষ মুহূর্তে এগুলো তো আগে পড়ছো। কার জন্য উৎপাদন করবা ভাই, তুমি কার জন্য উৎপাদন করবা, ধনী মানুষের লাগে গরিব মানুষের লাগে, এটা হচ্ছে প্রথমটার মতো, ঠিক আছে? দেখো তুমি যদি হচ্ছে গরিব মানুষের জন্য উৎপাদন করতে যাও, মোটা চাল উৎপাদন করতে যাও, ঠিক আছে? ধনীর জন্য কি, ধনীর জন্য মোটা চাল না, এটা চিকন চাল, এটা যাই হোক সমস্যা নাই। তাহলে তুমি যদি হচ্ছে এইখানে উৎপাদন করো, তাহলে এটা হবে এই এতটুকু x, দেখো x1 হইলে x1 হলে y হইব 2, কিন্তু x যদি 2 করো তাহলে y হইব 1। তাহলে দেখা গেল এটা যদি তুমি বানাতে যাও, এটা কমে যাবে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে সমাজে তুমি কার জন্য উৎপাদন করবা, ধনীর জন্য করবা নাকি গরিবের জন্য করবা। কারণ একই সাথে দুইজনের জন্য তুমি বেশি পরিমাণ উৎপাদন করা সম্ভব না। এখানে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? এখানে সুন্দর করে লেখা আছে, দেখো ভূমি অক্ষে গরিব শ্রেণীর মোটা চাল এবং লম্ব অক্ষে ধনী শ্রেণীর জন্য চিকন চাল। এটা হচ্ছে চিকন চাল, এটা চিকন চাল, ঠিক আছে? চিকন চাল, চিকন চাল উৎপাদন লিখে রয়েছে। এবি হলো উৎপাদনের সম্ভাবনা রেখা। হ্যাঁ, চিত্রে দেখা যায় মোটা চালের পরিমাণ x1 ও x2 উৎপাদন পরিমাণ বাড়াতে গেলে চিকন চালের উৎপাদন কি করতে হয়, y1 y2 পরিমাণ। এটা আর এটা বাড়াইলে এটা আর এটা কমাইতে হইব, ঠিক আছে? এটা বাড়াইলে এটা কমাইতে হইব, ছাড়তে হইব, ঠিক আছে? এরপর হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপদ্ধতি, এগুলো তোমরা রিডিং করে নিবা, তাহলেই হবে, আর কোনো কিছু দরকার নাই। দেখো এই অধ্যায় থেকে যদি আমি বলি, এই অধ্যায় থেকে যদি বলি, তোমরা হচ্ছে প্রশ্ন কই থেকে পাইবা। প্রশ্ন পাইবা হচ্ছে প্রথম হচ্ছে গিয়ে পিপিসি রেখা, একটা সিকিউ আসবে। দ্বিতীয়ত অর্থনৈতিক ব্যবস্থা একটা সিকিউ আসবে, ঠিক আছে? যদি এখান থেকে কোনো একটা মিস যায়, তাইলে এই যে মৌলিক সমস্যা তিনটা, এই তিনটা থেকে প্রশ্ন আসবে, সিকিউ আসবে। ক্লিয়ার? আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে কিছু এমসিকিউ হচ্ছে আমি ধরে ধরে হচ্ছে পড়াই দিব। এই এমসিকিউ গুলো তোমরা যদি পড়তে পারো, আর কোনো কিছু দরকার নাই। আমি আজকে তোমাকে যে এমসিকিউ জ্ঞানমূলক দিব, এটা পড়লে তোমার আর অন্য কিছু পড়ার দরকার নাই। অনেক গুরুত্বপূর্ণ এবং সুন্দরভাবে আমি তোমাদের দিয়ে দিছি, তুমি এর বাইরে কিচ্ছু আসবে না। আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, আমার ক্লাসের বাইরে কিছুই আসবে না, আমার ক্লাসের বাইরে কিছুই আসবে না, ঠিক আছে? তাহলে আমরা যদি যাই, দেখো এই যে এখানে দেখা আছে
সবগুলো দেওয়া আছে, ঠিক আছে। এইখানে হচ্ছে আমরা একটু দেখি, তোমাদেরকে আমি একটু 5 থেকে 7 মিনিট সময় নিব। আমি এখানে তোমাদেরকে বসে বসে ধরে ধরে পড়াই দিব, ঠিক আছে। বসে বসে ধরে ধরে তোমাদেরকে আমি পড়াই দিব। আমি আর স্ক্রিনে থাকবো না, আমি আপাতত স্ক্রিনে থাকতে যাচ্ছি না, ওটা তোমাকে একদম বোর্ডে ধরে ধরে আমি পড়াই দিচ্ছি, ঠিক আছে। তাহলে হচ্ছে একটু জুম করে পড়াবো আর কি, ঠিক আছে। দেখো দেখো আমি একটা একটা ধরে ধরে পড়াই দিচ্ছি, তোমরা দেখো প্রথমে কি আছে, প্রথমে দেখো আমি তোমাদের একটু দেখায় দেই, দেখো বলছে অর্থনীতি সম্পদের বিজ্ঞান বলেছেন কে, অর্থনীতি সম্পদের বিজ্ঞান বলেছেন কে, দেখো দেখো কে বলছে, দেখো অ্যাডাম স্মিথ, ঠিক আছে। অর্থনীতির জনক কে বলতো, অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। আধুনিক অর্থনীতির জনক কে, পিএস স্যামুয়েলসন। আধুনিক অর্থনীতির জনক কে, দেখো তোমরা কি বোঝা যাচ্ছে কিনা, দেখো আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পিএস স্যামুয়েলসন। তোমরা কি বুঝতে পারতেছো কিনা একটু দেখো, আমাকে একটু কমেন্ট করে জানাবা, তোমরা একটু কমেন্ট করে জানাও। এখন আমি যে জ্ঞানমূলক এবং হচ্ছে এমসিকিউ কিন্তু এখান থেকে আসবে, বোঝা যাচ্ছে কিনা। অর্থনীতির বেষ্টিক ও সমষ্টিক এই দুই ভাগ করেন কে, র্যাগনার ফিশ। কত সালে? 1933 সালে। অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলেছেন কে, একদম খুবই গুরুত্বপূর্ণ গুলো আমি পড়াই দিতেছি। দেখো এর বাইরে একটা অক্ষর আসবে না, তুমি যদি লক্ষ্য করো এর বাইরে একটা অক্ষর আসবে না, ঠিক আছে। অধ্যাপক মার্শাল। অর্থনীতিতে সর্বপ্রথম দুষ্প্রবণতা ধারণা প্রদান করেন কে, এল রবিনসন, ঠিক আছে। ঠিক আছে, এটা তোমরা একটু পড়বা, ঠিক আছে। এরপরে দেখো বেষ্টিক অর্থনীতির জনক কে, বলতো, বেষ্টিক অর্থনীতির জনক কে, ঠিক আছে, জে এম কেইন্স, ঠিক আছে। অর্থনীতির জোরাদার সমস্যা কি, দুষ্প্রবণতা নির্বাচন। এই দুটো হচ্ছে জোরাদার সমস্যা। আমার একটা ভুল হয়েছে, ওখানে পড়াই নাই, ঠিক আছে। দুষ্প্রবণতা নির্বাচন সুযোগ ব্যয়, এই তিনটা জিনিস পড়াই দিব। আমি পড়াই নাই, পড়াইতে মনে নাই, আমি পড়াই দিব একটু পরে, ঠিক আছে। লাস্টে পড়াই দিব। নির্বাচন, ঠিক আছে। এটা কি নির্বাচন। অভাবের তুলনায় সম্পদের কি বলা হয়, দুষ্প্রবণতা। আর অভাবের গুরুত্ব সে বাছাই করা কি বলা হয়, নির্বাচন, ঠিক আছে। মানব জীবনের প্রধান সমস্যা কি, দুষ্প্রবণতা হচ্ছে, দেখো সম্পদের স্বল্পতা। এরপর দেখো আচ্ছা এগুলো তোমার পড়ে নিব অবশ্য। পিএস স্যামুয়েলসনের মধ্যে প্রত্যেক সমাজ বা রাষ্ট্রের সমস্যা কত প্রকার ও কি কি, দেখো এই দেখো একটু আগে পড়ালাম তোমাদেরকে, ঠিক আছে। একটু আগে পড়াইছি, ঠিক আছে। এগুলো পড়বা, দেখো এগুলো সবগুলো পড়বা। দেখ দিলাম পিপিসি রেখা কয়টি উৎপাদন সংমিশ্রণ করে, দুইটা দ্রব্যের, দুইটা দ্রব্যের, ঠিক আছে। এরপরে সুযোগ ব্যয়, দেখো সুযোগ ব্যয় ধারণাটি কোন রেখার মাধ্যমে প্রকাশ করা হয়, পিপিসি রেখা। সুযোগ ব্যয় ধারণাটি কিসের মাধ্যমে করা হয়, পিপিসি রেখা। পিপিসি রেখার বাইরে অবস্থিত কোন বিন্দুকে কি বলা হয়, পিপিসি রেখার বাইরে অবস্থিত থাকলে অর্জনযোগ্য বিন্দু। এরপর হচ্ছে কি তোমার পিপিসি রেখার অবস্থিত কোন বিন্দুকে বলা হয় অর্জনযোগ্য বিন্দু, মানে এর ভিতরে থাকলে অর্জন করা যাবে, ঠিক আছে, অর্জনযোগ্য। পিপিসি রেখার নিচের অবস্থিত কোন বিন্দুকে কি বলা হয়, দেখো নিচে অবস্থিত বিন্দুকে কি বলা হয়, অদক্ষতা, সম্পদের অপূর্ণ ব্যবহার বা বেকারত্ব। এরপরে পিপিসি রেখার উপরের কোন বিন্দুকে কি বলা হয়, দক্ষতা, সম্পদের পূর্ণ ব্যবহার, পূর্ণ নিয়োগ, ঠিক আছে। পিপিসি রেখার ধারণা প্রবর্তক কি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পিপিসি রেখার ধারণা প্রবর্তক কে, পিএস স্যামুয়েলসন। সুযোগ ব্যয় ধারণার প্রবর্তক কে, অধ্যাপক ব্যানহাম। দেখো এরপর সুযোগ ব্যয় কত প্রকার, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুযোগ ব্যয় কিন্তু 3 প্রকার, আমরা অনেকেই জানি না এটা। সুযোগ ব্যয় 3 প্রকার, আমরা অনেকেই জানি না, ঠিক আছে। এরপর প্রত্যেক দেশ বা রাষ্ট্রের উৎপাদন ব্যবস্থা কত প্রকার, 2 প্রকার, শ্রম নিবিড়, মূলধন নিবিড়। এটা অনেকে আমরা জানি, অনেকেই জানি না, সো এই জিনিসটা দেখো, ঠিক আছে। এরপরে শ্রম নিবিড় উৎপাদন কৌশলে ব্যবহৃত শ্রমের পরিমাণ কেমন হয়, কোন দেশগুলোতে উৎপাদন করা যায়, এই তোমরা পড়বা, ঠিক আছে। এই সবগুলো পড়বা, দেখো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে সব A to Z। লাস্টে আমি একটু বুঝাই দেব, তোমরা এগুলো পড়বা, এগুলো পড়বা, তোমাদেরকে পিডিএফ দেওয়া আছে, সবগুলো পড়বা। লাস্টে একটা জিনিস একটু বুঝাইতে হবে, আমি বুঝাই দিতেছি, এগুলো সবটি পড়বা, দেরি হয়ে যাবে অনেক। দেখো এইটা আমি একটু তোমাদেরকে বুঝাবো, একটু শুরু করে দিই, বুঝতে সুবিধা হবে। দেখো এটা আমি একটু দেখাইতেছি তোমাদেরকে, এটা তোমাদেরকে একটু দেখাই যাচ্ছি,
আমাদের দেখো শেষ, আমাদের প্রায় শেষ। তোমরা খালি একটা জিনিস দেখো, এইখানে বলতেছে এডি। এই এডি দেখো এটা কি? উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। ও এডি, ও ও এখানে এ হইল, এখানে হচ্ছে একটা এ আছে, ঠিক আছে? এখানে একটা এ আছে, আমি এটা দেখাই, ওখানে গিয়ে দেখাইতে হবে তোমাদেরকে। এটা আমি গিয়ে দেখাইতেছি। দেখো এখানে একটা কি আছে? এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, ঠিক আছে? তাহলে এই ও এডি, ও এ ডি, এই সবটা হচ্ছে আমার মোট সম্পদের পরিমাণ। যেখানে হচ্ছে ই হচ্ছে আমাদের কি? ই হচ্ছে অর্ধযোগ্য বিন্দু প্লাস অদক্ষতা নির্দেশক বিন্দু, ব্যাকরণ নির্দেশক বিন্দু, সম্পদের অপূরণীয় বিন্দু, যাই বলো না কেন। এফ হচ্ছে অর্ধযোগ্য বিন্দু। এই এফটা হচ্ছে আচ্ছা অর্ধযোগ্য বিন্দু হচ্ছে এটা, এফটা এখানে হতো না, এটা হচ্ছে এইখানে একটা এফ হবে, ঠিক আছে? এখানে একটা এফ হবে, ঠিক আছে? বি ও সি হচ্ছে দক্ষতা নির্দেশক বিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে বি হবে, এটা বি হবে, এটা বি, এটা সি। বি আর সি হচ্ছে আমাদের দক্ষতা নির্দেশক প্লাস সম্পদের পূরণীয় বিন্দু, ঠিক আছে? আমাদের একটু উপরে যাই, ঠিক আছে? একটু উপরে যাই, দেখো এক্স, এক্স ওয়ান, এক্স টু, এই যে এটা এক্স ওয়ান, এক্স টু সুযোগ ব্যয়, ঠিক আছে? কার? ওয়াই ওয়ান, ওয়াই টু এর। মানে এক্স ওয়ান ও এক্স টু যদি বাড়াতে চাও, তাহলে ওই দিক থেকে ওয়াই ওয়ান আর ওয়াই টু কি করতে হবে? কমাইতে হবে, ঠিক আছে? ওডি পরিমাণ এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে ও এ, এ সমান সমান ওয়াই, ডি সমান সমান এক্স, এ বিন্দুতে এক্স দ্রব্য এবং ওয়াই বিন্দুতে ডি বিন্দুতে ওয়াই দ্রব্যের শূন্য উৎপাদন হবে, ঠিক আছে? তোমরা এটা একটু জাস্ট দেখে নিবা। এই যে আমি পড়াইলাম তোমাকে, এই যে আমি তোমাকে পড়াইলাম, বিশ্বাস করো এর বাইরে একটা ওয়ার্ডও আসতো না। দুইটা জিনিস বা তিনটা জিনিস তোমাদেরকে একটু পড়াতে মনে ছিল না, তোমাদেরকে আমি একটু হাইলাইট আকারে দেখাই দেই। এটা হচ্ছে আমি যদি একটু তোমাদেরকে দেখাই, একদম শুরু থেকে আমি যদি তোমাদের একটু দেখাই, এটা আমি মনের বলে আমি পড়াইছিলাম না, তোমাদেরকে একটু দেখাই দেই, অনেক হয়তো পড়তে পারছো না, ঠিক আছে? যে এই যে এই স্লাইডটা আমাদের একটু দেখাবো, 1-2 মিনিট লাগবে আমাদের। আর দেখো এই যে দেখো এর বলতেছে যে অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করে অর্থনীতিবিদগণ প্রাথমিকভাবে দুইটা সমস্যা পাইছে। কয়টা সমস্যা? দুইটা। এটা দুষ্প্রাপ্যতা আর হচ্ছে নির্বাচন, স্কারসিটি চয়েস। দুষ্প্রাপ্যতা মানে কি? ধরো তোমার ভাই, তোমার অভাবের কোনো শেষ নাই, আমার মতো প্রচুর টাকা দরকার কিন্তু কিছুই নাই, বা আমার অনেক অভাব, সম্পদ নাই। এই যে অনেক অভাবের তুলনায় আমার সম্পদ হচ্ছে সীমিত, এই জিনিসটাকে বলে অর্থনৈতিক ভাষায় দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি। মানে সম্পদের স্বল্পতায় হচ্ছে গিয়ে দুষ্প্রাপ্যতা। নির্বাচন মানে কি? ভাই তোমার 5টা মেয়ে দেয়াইছি, তুমি 5টা কি বিয়ে করতে চাইবা? না, যে কোনো একটা পছন্দ করে করতে হবে, তাই না? তোমার ধরো 1000 টাকা আছে, তোমার কাছে 1000 টাকা আছে, তুমি হয় এটা দিয়ে বই কিনতে পারবা, বা হচ্ছে ট্যুরে যেতে পারবা, বা ট্যুরে যেতে পারবা। তুমি কি করলা? বই তো কিনতে না, যাই হোক ট্যুরে যাইবা। তো এই যে তুমি দুইটা অভাব থেকে একটা বাঁচিয়ে নিলা প্রয়োজনের অনুসারে, এটা বলে নির্বাচন বা চয়েস, ঠিক আছে? আর আছে অপরচুনিটি কস্ট, আর এই আছে অপরচুনিটি কস্ট, এটা একটু দেখতে হবে। এই যে তাহলে আমাদের শেষ। সুযোগ ব্যয়, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্য উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। তাহলে তুমি ধরো এই যে তোমার একটা ধরো এটা তুমি ধান করছো 50 মণ, এখানে হচ্ছে 50 মণ গম করছো, গম। এখন ধরো তুমি কোন কারণে রুটি খাইবা বেশি, তাহলে গমের পরিমাণটা এটা বাড়াই দিলা, গম হয়ে গেল এখন 60 মণ, ধান হয়ে গেল 40 মণ, ছাড়তে হয়েছে কয় মণ ধান? 10 মণ। তাহলে এই যে আমাদের গমের জন্য সুযোগ ব্যয়টা কত হলো? 10 মণ ধান। সো এই জিনিসটা তুমি যদি পড়া ভালো করে, তাহলে তোমাদের আশা করি হবে, আর কোনো সমস্যা লাগবে না। তোমরা সবাই কি সংগ্রহ করবা? তোমরা সংগ্রহ করবা হচ্ছে এই কয়টা জিনিস আমাদের কাছ থেকে সংগ্রহ করবা। প্রথম হচ্ছে পিডিএফটা সংগ্রহ করবা, স্লাইডে যে ক্লাস করেছি, তারপর এই যে এইসিকি এগুলো নিবা, তারপর এই এমসিকিউ গুলো নিবা, তারপর হচ্ছে এই যে আমাদের এই সব কিছু যে দেওয়া আছে এখানে সব নিবা, ঠিক আছে? এরপর হচ্ছে এই স্লাইডটা নিবা। এই যে ভাই এই স্লাইডটা তোমাকে নিতে হবে, এই স্লাইডটা পড়লে আর কোনো কিছু লাগবে না, এই যে আমি সব কিছু দেখাই দিলাম এগুলো পড়লেই হবে। সো আশা করি তোমরা হচ্ছে গিয়ে বুঝতে পারছো। আমাদের হচ্ছে গিয়ে আগামীকালকে 11টায় হচ্ছে ক্লাস হবে, 11টায় অর্থনীতি ক্লাস, সকাল 11টায়। এরপর হচ্ছে আমাদের সোশ্যাল ওয়ার্ক ক্লাস হবে, সোশ্যাল ওয়ার্ক ক্লাস হবে, এগুলা তোমরা হচ্ছে রুটিন পাবা। সোশ্যাল ওয়ার্ক ক্লাস হবে, সোশ্যাল ওয়ার্ক পরীক্ষা শেষ হলে পরে আবার ইকোনমিক্স শুরু হবে, ঠিক আছে? পরে আবার ইকোনমিক্স শুরু হবে। সো আশা করি আমাদের সাথে যারা ছিলা সবাই ক্লাসটা এনজয় করছো, আমি অনেক বেশি এনজয় করছি। সো তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা এই ভিডিওর ক্যাপশনে দেখবে যে স্লাইড পিডিএফ এর লিংক দেওয়া আছে, পিডিএফটা হচ্ছে ডাউনলোড করে তোমরা পড়ে ফেলবা, আর সবাই ক্লাসটা শেয়ার করবা। কারণ তুমি যেহেতু তুমি একজন মানুষ, তোমাকে ফ্রিতে সব দিচ্ছে, তোমার কি নৈতিক দায়ী পড়ে না একটা শেয়ার দেওয়া? আর তো কিছু চাইতেছি না। সবাই অনেক বেশি ভালো থাকবে, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য সবার জন্য দোয়া রইল। পরীক্ষা অনেক ভালো হবে। আমাদের সেশন থেকে বিগত পরীক্ষা যেগুলো দিছো, অর্থনীতি দ্বিতীয় পত্র, পৌরনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্র, পার্সোনাল আমি যেগুলো পড়াইছি সবগুলো থেকে বেস্ট কমন পড়ছে। তোমরা নিজেরা সাক্ষী, ঠিক আছে? তোমরা নিজেই তো সাক্ষী। সো আশা করি এখনো কমন পড়বে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, সাবধানে থাকবা। আসসালামু আলাইকুম।